টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, দরিয়াকুলে মতবিনিময়, সুবিধা বঞ্চিতদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ। ঢাকায় পাইলট জাওয়াদের প্রতি বিমান বাহিনীর গার্ড অব অনার, তৃতীয় জানাজা শেষে গ্রামের বাড়ি মানিকগঞ্জে হবে দাফন। হজ পালনের দ্বিতীয় দিনের মতো সৌদি যাচ্ছেন মুসল্লিরা, আজও আছে বেশ কয়েকটি ফ্লাইট, সব কার্যক্রম নির্বিঘ্ন হওয়ায় সন্তোষ প্রকাশ। সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। নবীজির রোজা মোবারকে যাব, যে মুসলমানদের যাতে শান্তি, মুসলমানদের যে রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। গোপালগঞ্জের দারিয়ারকুল গ্রাম উন্নয়ন সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং সুবিধা বঞ্চিতদের মাঝে কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সহযোগিতা করব, সেটা থেকে যে উৎপাদন হবে, সে উৎপাদন থেকে কেউ যদি 100 টাকা জমাতে পারে, তাহলে সরকারের কাছ থেকে আরও 100 টাকা দেওয়া হবে 2 বছরের জন্য। সেটা জমা হবে তার মূলধন হিসেবে। এবং আমি এর জন্য একটা ব্যাংক তৈরি করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক। এই পল্লী সঞ্চয় ব্যাংকে এটা থাকবে এবং পল্লী সঞ্চয় ব্যাংকের আস্তে আস্তে প্রকল্প থেকে যারা একটু স্বাবলম্বী হয়ে ওই পল্লী সঞ্চয় ব্যাংকেই তাদের টাকা থাকবে, সেটাই তার মূলধন হিসেবে তিনি যে ব্যবসা বাণিজ্য যেটাই করেন, হাঁস মুরগি পালন বা চাষ করা বা হাতে সেলাই করা, যে কাজ যে পারবে সেই কাজ করে ওই ব্যাংকের থেকেই টাকা নেবেন এবং কাজ করবেন, আবার ব্যাংকে লোন শোধ দেবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে স্বাবলম্বী হবে। এই চিন্তাটা মাথায় রেখে যেটা জাতির পিতা করতেছে, যে প্রত্যেকটা পরিবার যেন স্বাবলম্বী হয় এবং দারিদ্র্য থেকে মুক্তি পায়, সেটা লক্ষ্য রেখেই এই ক্ষুদ্র সঞ্চয়ের এই পরিকল্পনা আমি নেই এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করি। দুর্ভাগ্যের বিষয় হলে 2001-এ বিএনপি জামাত ক্ষমতায় সেটা বন্ধ করে দেয়, একরকম বলতে গেলে এটার কার্যকারিতাই থাকে না। যা আমরা পরবর্তীতে সরকার এসেছি, আসার পরে আমরা কাজ করে যাচ্ছি এবং একে একে আমরা এই পল্লী সঞ্চয় ব্যাংকটাকে আরও উন্নত করে গড়ে তোলা এবং সেই সাথে ওই ব্যাংকের মাধ্যমে ঋণ দেওয়া, আর ঋণের সাথে সাথে যারা সঞ্চয় করবে, সঞ্চয় করতে পারলে তাদেরকে এই আর্থিক সহায়তা দিয়েই স্বাবলম্বী করে গড়ে তোলা, সেই কাজটা কিন্তু আমরা করে যাচ্ছি। এছাড়াও কর্মসংস্থান ব্যাংক নামে একটা ব্যাংক করেছি, যেখানে আমাদের যুব সমাজ যেমন লেখাপড়া শেখার পাশাপাশি রাজনৈতিক কাজ করতে পারে, আর পাশ করে চাকরি পিছনে না ছুটে নিজের জন্য স্বাবলম্বী হতে পারে, সেটা মাথায় রেখেই এই কর্মসংস্থান ব্যাংক থেকে বিনা জামানতে যাতে ঋণ পায় সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আমাদের দেশে বর্গা চাষি আছে, বর্গা চাষিরা কখনো ব্যাংকের ঋণ পেত না, কারণ ঋণ পাওয়ার তাদের কোনো সুযোগ নাই, কারণ তারা কোনো কিছু জামানত রাখতে পারে না। বর্গা চাষিদের জন্য জামানতবিহীন ঋণের ব্যবস্থাও কৃষি ব্যাংক থেকে, সেটাও আমি 96 সাল যখন সরকার ছিলাম তখন করে দিই। এই কারণে যে আমি দেখেছি যে ওই মহাজনের কাছে অনেক সুদে টাকা নিয়ে তারপর আচ্ছা দিতে পারে না, তার উৎপাদিত পণ্য আর সে ভোগ করতে পারে না, সেই জন্য এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। পাশাপাশি আমাদের যুব সমাজ যেন সেখান থেকে লোন নিয়ে তারা নিজেরা কিছু কাজ করবে, এককভাবে অথবা যৌথভাবে তারা নিতে পারে। যেমন এখন 2 লাখ টাকা পর্যন্ত বিনা জামানতে দেওয়া হয়, সেখানে একক বা কয়েকজন মিলে যদি একটা গ্রুপ তৈরি করে যদি বা এক ব্যক্তি কোম্পানি খুলতে পারবে, কোম্পানি আইনও করে দিয়েছি যে এক ব্যক্তি একটা কোম্পানি খুলে সেও ব্যবসা করতে পারে, সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। পাশাপাশি আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আজকে কম্পিউটার শিক্ষা দেওয়া, অনলাইনে ব্যবসা করা, অনলাইনে কাজ করা, সেই সুযোগ আমরা করে দিয়েছি। ফ্রিল্যান্সার আমরা ট্রেনিং দিচ্ছি, ট্রেনিং দিয়ে দেশে বসে বিদেশে যাতে অর্থ উপার্জন করতে পারে বা দেশের ভিতরেও কাজ করতে পারে, সেই ব্যবস্থাটা আমরা করে দিয়েছি। আজকে ডিজিটাল বাংলাদেশ করেছি, স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 উৎক্ষেপণ করার ফলে এই যোগাযোগটা, আমাদের তথ্য প্রযুক্তি যোগাযোগ আরও সহজ হয়ে গেছে। সেই ব্যবস্থা একেবারে দুর্গম এলাকা পর্যন্ত যাতে এই সংযোগটা থাকে, সেই ব্যবস্থা আমরা করে দিয়েছি। এই যে আমরা বেসরকারি এত টেলিভিশন, সেগুলো এখন আমাদের স্যাটেলাইট থেকেই কিন্তু চলছে। আমাদের আর বিদেশ থেকে ভাড়া করে, মানে আমাদের বিদেশি অর্থ দিয়ে বিদেশ থেকে ভাড়া করে
আনতে হয় না, আমাদের স্যাটেলাইট ব্যবহার করতে পারি। কিন্তু একটা স্যাটেলাইটের মেয়াদ থাকে 15 বছর। তা আমরা যেটা এখন করেছি প্রায় 10 বছর হয়ে গেছে, আমাদের কিন্তু 15 বছর আগে আরেকটা করতে হবে, নইলে এটার মেয়াদকাল শেষ হয়ে গেলে এটা চলবে না। সেটা এখন থেকে আমরা দ্বিতীয় স্যাটেলাইট নির্মাণেরও ব্যবস্থা নিয়েছি, যাতে এবং সেটা আরও শক্তিশালী হবে। সেখানে আমাদের আবহাওয়া বার্তা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আসবে, সেই ধরনের নতুন স্যাটেলাইট আমরা করে দেবো। একেবারে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, চর অঞ্চলে, দ্বীপ অঞ্চলে, সব অঞ্চলের মানুষ যেন যোগাযোগটা, তথ্য প্রযুক্তির যোগাযোগ করতে পারে, অনলাইনে যোগাযোগ করতে পারে। মোবাইল ফোন কারো হাতেই ছিল না, আমি প্রথম মোবাইল ফোন উন্মুক্ত করে দিই সকলের হাতে। এখন মোটামুটি সকলের হাতেই মোবাইল ফোন আছে, এমনকি বাংলা অক্ষরও মোবাইল ফোনে আছে যেটা থেকে লিখতে পারি। সেইভাবে আমরা পদক্ষেপ নিয়েছি, অর্থাৎ দারিদ্র্য বিমোচন করে মানুষকে জীবনমান উন্নত করা, যেটা জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেটা বাস্তবায়নের জন্য অনেকগুলি ব্যবস্থা আমরা নিয়েছি। তার মধ্যে এটা একটা ব্যবস্থা যেটা একেবারে হতদরিদ্র থেকে মানুষকে মুক্তি দেবে। তাছাড়া আর একটা বিষয় আমরা নিয়েছি, যেমন কোনো মানুষ ভূমিহীন গৃহহীন থাকবে না, কোনো পরিবার। কাজে যে সমস্ত পরিবারের ঘর বাড়ি নেই, জমি নাই, আমরা তাদেরকে বিনা পয়সার ঘর তৈরি করে দিচ্ছি এবং সারা বাংলাদেশেই আমরা এটা করে যাচ্ছি। আমাদের অল্প কিছু বাকি আছে, তাহলে আমরা সারা বাংলাদেশটাকে ভূমিহীন মুক্ত গৃহহীন মুক্ত বলতে পারবো। সবার একটা ঠিকানা হবে এবং এই ঠিকানাটা কত দরকার মানুষের। একটা বাসস্থান হলে সেটাই তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটা আমরা এখন করে দিচ্ছি এবং যাতে দেশটা এগিয়ে যায় এবং তার শুভ ফল মানুষ পাচ্ছেন এখন। কাজে আজকে আমি প্রথম যখন করি, স্বাভাবিকভাবে সব সময় নিজের কাজ করতে হলে আগে নিজেদেরকেই করে নিতে হয়। কাজে আমি নিজেই এই সমিতিতে উপদেষ্টা হিসেবে ছিলাম এবং আমার নিজের জমি দিয়ে আমরা এই সমিতি শুরু করি। দীর্ঘদিন এটা খুব একটা কার্যকারিতা ছিল না। আমি আমাদের খন্দকার শহীদকে ধন্যবাদ জানাই, তাকে আমি এই কথাটা বলার পর সে উদ্যোগ নেয় এবং উদ্যোগ নিয়ে আজকে তার মাধ্যমে যে কার্যক্রমটা শুরু করেছে, মনে করি আমাদের যারা নেতৃবৃন্দ আছেন তারাও এ ব্যাপারে আন্তরিক হয়ে প্রত্যেকটা এলাকায় যেন এই সমবায়ের মাধ্যমে মানুষের উৎপাদন বাড়ানো, দারিদ্র্য বিমোচন এবং ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা হয়। এর পাশে আরেকটা কাজ করেছি, সেটাও আমি বলবো সবাইকে, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতা কর্মী বা নিজেরা যারা নিজে কাজ করে খান তাদের জন্য, সেটা হচ্ছে সার্বজনীন পেনশন স্কিম। এই সার্বজনীন পেনশন স্কিমও আমি এভাবে করেছি, যারা একটু অর্থশালী তারা 5,000 টাকা করে রাখতে পারবে প্রতি মাসে এবং 20 বছর বা 30 বছর বা 40 বছর পর থেকেই কিন্তু এই পেনশনের টাকা তুলতে পারবেন। বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 10:05 টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান তিনি। এরপর জাতির জনকের সম্মানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন সেখানে। এরপর বঙ্গবন্ধু সহ 15 আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এর আগে সকাল 10:45টার দিকে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে পৌঁছান সরকার প্রধান। তার সঙ্গে আছেন ছোট বোন শেখ রেহানাও। শ্রদ্ধা জানানোর শেষে আমার বাড়ি আমার খামার কর্মসূচির আওতায় দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। এ সময় ব্যক্তিগত তহবিল থেকে কৃষি উপকরণ ও নগদ সহায়তা দেবেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। পরে বিকেলে ঢাকায় ফেরার কথা রয়েছে শেখ হাসিনার। বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের দ্বিতীয় জানাজা। বিমান বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকায় জানাজা শেষে মরদেহ নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি মানিকগঞ্জে। সেখানে বাদ জুমা তৃতীয় জানাজার নামাজ শেষে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। বৃহস্পতিবার সকালে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর মোহনায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান YAK-130 বিধ্বস্ত হয়। এর আগে বেলা 11:15টার দিকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটিতে আগুন ধরে যায়। এতে গুরুতর আহত হন বিমানের পাইলট স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ। পরে দুপুর 12:30টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দর্শক, চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ নেওয়া হয়েছে মানিকগঞ্জে। সরাসরি যাচ্ছে সেখানে, যুক্ত হচ্ছেন আমার সহকর্মী বিএম খোরশেদ। খোরশেদ, মরদেহ কোথায় রাখা হয়েছে এবং দাফন কোথায় হবে? ইশরাত, এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে মানিকগঞ্জ শহীদ মিনার স্থাপন স্টেডিয়ামে আসিম জাওয়াদের যে হেলিকপ্টার করে তার যে মরদেহ এখানে আনা হয়েছে এবং মরদেহ একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্সে এখানে রাখা হয়েছে এবং বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমানে করে যখন এখানে মরদেহ আনা হয় তখন কিন্তু এলাকাবাসী, তার পরিবার এবং বিমান বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তারা কিন্তু সেইখানে উপস্থিত ছিলেন। তারা এই মরদেহটি রিসিভ করে এখানে আগে থেকেই রাখা ছিল একটি ফ্রিজিং অ্যাম্বুলেন্স, সেখানে আসলে মরদেহটি রাখা হয়েছে। এবং আপনারা জানেন যে বাদ জুমা এই সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে জানাজার কথা ছিল, কিন্তু পরবর্তীতে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে এই শহীদ মিনার স্থাপন স্টেডিয়ামেই তার নামাজ জানাজা অনুষ্ঠিত হবে। এবং এখানে বিভিন্ন বিমান বাহিনী সহ 3 বাহিনীর পক্ষ থেকে তার কফিনে শ্রদ্ধা জানানো হবে। একই সাথে এখানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষ নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তারা আসলে তাকে শ্রদ্ধা জানাবেন। এবং যখন আসলে এই মরদেহটি এই হেলিকপ্টারে করে যখন এই শহীদ মিনার স্থাপন স্টেডিয়ামে যখন আসে তখন আসলে এক হৃদয় বিদারক দৃশ্যের আসলে অবতারণা হয়েছিল। এখানে তার মা সহ স্বজনরা আসলে আহাজারি করছিল, এখানে বারবার আর্তনাদ করছিল। আপনারা জানেন যে আসিম জাওয়াদ সে কিন্তু পরিবারের একমাত্র সন্তান এবং একমাত্র সন্তানকে হারিয়ে আসলে তার মা কিন্তু পাগল প্রায়, বাবা কিন্তু পাগল প্রায়, এবং তারও 2টি সন্তান রয়েছে, তারা আসলে বাবাহারা হলেন। খুবই আসলে হৃদয় বিদারক একটি ঘটনা। খোরশেদ, আপনাকে ধন্যবাদ। সামনের হিট ওয়েভের জন্য প্রস্তুতি আছে, সময় মতো অর্থের যোগান দেওয়া হলে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। সকালে বারিধারায় নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। বলেন, প্রয়োজন হলে আগামীতে ঢাকা এবং আশপাশের এলাকায় লোডশেডিং করানো হবে। ধীরে ধীরে বিদ্যুতের ভর্তুকি থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চলছে। প্রতিমন্ত্রী আরও বলেন, তিতাসের পুরানো লাইন সংস্কারের পরিকল্পনা আছে। এই সংস্কার করানো গেলে গ্যাস নিয়ে ভোগান্তি কমে আসবে। প্রতিমন্ত্রী বলেন, তেলের দাম প্রতি মাসে কমবে বাড়বে, তবে বিদ্যুতের দাম বছরে 4 বার কমবে বাড়বে বলেও জানান তিনি। এছাড়া আগামী বছরের শেষ নাগাদ নিউক্লিয়ার প্ল্যান্ট দুটো থেকে বিদ্যুৎ পাওয়া যাবে। এ সময় ইলেকট্রিক ভেহিকেলের আমদানিতে ট্যাক্স ভ্যাট কমানোর পরামর্শ দেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। তিতাসকে এখন আমরা হাত দিয়েছি, কারণ তিতাসের একটা বড় প্রজেক্ট যত দ্রুত আনা যায়, কারণ এটা ডেভেলপমেন্ট পার্টনার খুঁজছিলাম আমরা, এনডিবি রাজি হয়েছে, অর্থ দেওয়ার জন্য অনেক সময় নিচ্ছে। এই প্রজেক্টটা হলো যত তিতাসের পুরনো লাইন আছে তাকে পরিবর্তন করা এবং প্রত্যেক গ্রাহককে মিটার করে ফেলানো। এই 2টা জিনিস যদি হতে পারে এবং স্কাডা লাগতে পারে তাহলে তিতাস নিয়ে আর আমাদের কোনো চিন্তা থাকবে না, কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। পবিত্র হজ পালনে ঢাকা থেকে জেদ্দার উদ্দেশ্যে আজও ছেড়ে যাচ্ছে হজ ফ্লাইট। এখন পর্যন্ত 3টি এয়ারলাইন্সের 5টি ফ্লাইটে 2012 জন হজযাত্রী ঢাকা ত্যাগ করেছেন। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাচ্ছে ফ্লাইটগুলো। সারাদিনে বাংলাদেশ এয়ারলাইন্সের মোট 4টি ফ্লাইট ছেড়ে যাবে আজ ঢাকায়। প্রথম 2 ফ্লাইটে 832 জন মুসল্লি দেশ ছেড়েছেন। সৌদি এয়ারলাইন্সের ভোর 4টায় একটি ফ্লাইট ছেড়ে গেছে। ফ্লাইনাসের আজ 4টি ফ্লাইট ছেড়ে যাবে। মধ্যরাত থেকে 2টি ছেড়ে গেছে। বিকেল এবং সন্ধ্যা 7টা নাগাদ আরও 2টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা। সবকিছুই ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। এজেন্সিগুলো সবকিছু ভালো। স্পেশালি 8, 9, 10, 11 জিলহজে যে সহযোগিতা করার জন্য যে টিম থাকে তাদের খুব অভাব ফিল করছি আমরা। নবীজির রোজা মোবারকে যাব, যে মুসলমানদের যাতে শান্তি, মুসলমানদের যে রহমত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, এটার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। পে কমিশন গঠন করে বৈষম্যমুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন, রেশনিং ব্যবস্থা চালু সহ 7 দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে সরকারি কর্মচারী দাবি ঐক্য পরিষদ। সকালে এই মানববন্ধনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন মন্ত্রণালয়ের সরকারি কর্মচারীরা। বক্তারা পে স্কেল নিয়ে তাদের বিভিন্ন আক্ষেপ ও দুর্দশার কথা তুলে ধরেন। বলেন, গার্মেন্টস শ্রমিকদের ভাতা 8,000 থেকে বাড়িয়ে 12,500 টাকা করা হয়েছে, কিন্তু সরকারি কর্মচারীরা অবহেলিত রয়ে গেছে। এ সময় সচিবালয়ের ন্যায় সকল দপ্তর, অধিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের পদ ও পদবি পরিবর্তন সহ এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়নের দাবি জানানো হয়। একই সাথে বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয় করে ভাতা পুনর্নির্ধারণ এবং চাকুরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণের দাবি জানান সংগঠনের নেতারা।
অবিলম্বে নবম পে স্কেল প্রদানের জন্য পে কমিশন গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা নিন। পে কমিশনে কর্মচারীর প্রতিনিধি রাখুন এবং অনতিবিলম্বে প্রজাতন্ত্রের কর্মচারীদের সাথে সাক্ষাতের সুযোগ দিয়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখ দুর্দশার কথা শুনুন। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।